এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অস্তিত্ব প্রশ্নের মুখে। কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যে বিরোধিতার মাধ্যমে তৃণমূল কি কোথাও গিয়ে সাধারণ বাঙালির আবেগকে অস্বীকার করেছে? শুভেন্দু অধিকারী বাবুর মুখ্যমন্ত্রী হিসেবে পারফরমেন্স এই মুহূর্তে কেমন বলে আপনি মনে করেন? তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ একটা রাজ্য দিবস ঘোষণাও করে দিয়েছিলেন পয়লা বৈশাখ। এবং খুব আশ্চর্যের ব্যাপার, সেই বশংবদ এতে অনেক বুদ্ধিজীবী, রাজনৈতিক দল তো ছেড়েই দিলাম, এমনকি ইস্ট বেঙ্গল ক্লাব, রামকৃষ্ণ মিশন, তারাও সবাই ওই পয়লা বৈশাখ রাজ্য দিবস মেনে নিয়েছিল। কিন্তু আমরা যে 20শে জুন প্রায় এক যুগ ধরে করছি, এবং শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পর তাতে একদম উপযুক্ত নেতৃত্ব দিয়েছেন, এই 20শে জুনটা কেন করলাম? নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। আমি প্রথমেই বলবো, সরকার বদল হলো, একাধিক পরিবর্তন, একাধিক বিষয় সবকিছু সামনে আসছে। সে একই সাথে যে বিষয়টি নিয়ে আমি প্রথমেই শুরু করব, স্যার, পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রয়োজনীয়তা এই মুহূর্তে আপনি ঠিক কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্বটাই বা ঠিক কি, স্যার? আসলে বেশিরভাগ মানুষই, মানে রাজনৈতিক কর্মী থেকে একদম সাধারণ মানুষ, অধিকাংশ লোকই জানেন না যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের একটা রাজ্য দিবস আছে। আমাদের পাশে অসমের আছে, বিহারের আছে, উড়িষ্যার আছে, কেরালামের আছে, কর্ণাটকের আছে, রাজস্থানের আছে, অন্ধ্রর আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ছিল না। সুতরাং পশ্চিমবঙ্গ দিবস ব্যাপারটা অনেকের কাছে একেবারে নতুন। অনেকে মনে করতেও পারেন যে ওই নতুন সরকার এসছে, একটা নতুন হুজুগ মাত্র। আসলে প্রথমে বলি যে কেন এবং পরিবর্তন, পশ্চিমবঙ্গ দিবস, এই কথাটা কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসেন। আমরাই যারা এই বিষয়ে কাজ করেছি, আমরা প্রায় 10-12 বছর আগে থেকেই এই দিবসটি বিভিন্নভাবে পালন করেছি। আমাদের এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি গত 4 বছর ধরে বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি আছে ময়দানে, সেখানে কিন্তু পালন করেছেন। এবং তাতে একটু মানে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ একটা রাজ্য দিবস ঘোষণাও করে দিয়েছিলেন পয়লা বৈশাখ। এবং খুব আশ্চর্যের ব্যাপার, সেই বশংবদ এতে অনেক বুদ্ধিজীবী, রাজনৈতিক দল তো ছেড়েই দিলাম, এমনকি ইস্ট বেঙ্গল ক্লাব, রামকৃষ্ণ মিশন, তারাও সবাই ওই পয়লা বৈশাখ রাজ্য দিবস মেনে নিয়েছিল। কিন্তু আমরা যে 20শে জুন প্রায় এক যুগ ধরে করছি, এবং শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পর তাতে একদম উপযুক্ত নেতৃত্ব দিয়েছেন, এই 20শে জুনটা কেন করলাম? পয়লা বৈশাখটা ধরে নেওয়া হয়েছে একটা শুভ দিন, তাই রাজ্য দিবস। এটা একদম হাস্যকর। কারণ আমি যে বললাম যে বিভিন্ন রাজ্যগুলোর রাজ্য দিবস হয়েছে, তার প্রত্যেকটার পেছনে একটা কোনো কারণ আছে। অর্থাৎ সেদিন রাজ্যটা গঠিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গটা 20শে জুন 1947, অর্থাৎ 15ই আগস্টের আগে গঠিত হয়েছিল। এই ইতিহাসটাকে মনে করানো, এবং যারা এটা ইতিহাসটা মনে করাতে চান না, যেমন এসএসসি বলেছে যে এই দিবসটা মনে করানো মানে আমাদের সেই কাটাকাটি, বিভেদ ইত্যাদির কথা। এটি বাজে কথা। ইতিহাস যারা ভুলে যায়, সেই ইতিহাস তাদের আবার প্রতিশোধ নেয়। এবং আমাদের পশ্চিমবঙ্গটা কি করে তৈরি হলো, কি করে আমরা এই পশ্চিমবঙ্গ তৈরি হলো বলে আজকে কিছুটা মাথা তুলে আছি, সেটা মানুষকে জানানোর জন্য আজকে পশ্চিমবঙ্গ দিবস পালনের অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ দিবস কি দলমত নির্বিশেষে উদযাপন করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা কোনো তো দলীয় ব্যাপার নয়। কারণ পশ্চিমবঙ্গ দিবস, পশ্চিমবঙ্গ তৈরির ব্যাপারের ইতিহাসটা এরকম যে যখন ভারত পার্টিশন, ভাগ হওয়ার ব্যাপারটা অনেকটাই পাকাপাকি হয়ে গেছে, তখন এই কথাটা বাঙালি হিন্দুর মনে হতে লাগলো যে আমরা কোথায় থাকবো। তার কারণ একেবারে খুব সাম্প্রতিক কারণ বলতে গেলে, যে 1937 সালে যে বাংলায় যুক্তবঙ্গে যে নির্বাচন হয়, তাতে মুসলিম লীগ ক্ষমতায় আসে। তার ইতিহাসটা দীর্ঘ, আমি তাতে যাচ্ছি না। এবং সেই মুসলিম লীগ আবার পরে ফজলুল হক এবং শ্যামাপ্রসাদের নেতৃত্বে যে মন্ত্রিসভা হয় তাতেও আসে। কিন্তু 1946 সালে যে নির্বাচন হয়, তাতে সমস্ত মুসলিম সিট মুসলিম লীগ পায়।
এবং মূলত হিন্দু যে আসনগুলি সেগুলো কংগ্রেস পায়। এখন এর আগে একটা ঘটনা ঘটেছিল ১৯৩৫ সালে, যেটা ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়, যাতে বাংলার এই যে নির্বাচন হলো সাম্প্রদায়িক ভিত্তিতে এবং জনসংখ্যার অনুপাত না মেনে মুসলমানদের বেশি সিট দেওয়া হলো। এবং এই যে সাম্প্রদায়িকতা এবং মুসলমান সমাজকে গুরুত্ব দেওয়া, এর বিরুদ্ধে কিন্তু ১৯৩৬ সালের ১৪ই জুলাই বা ১৫ই জুলাই, দিনটা একটু এদিক ওদিক হতে পারে, কলকাতার টাউন হলে একটা বিরাট জনসভা হয়। রবীন্দ্রনাথ তখন খুব অসুস্থ, বুঝতেই পারছেন, তখন রবীন্দ্রনাথের বয়স ৭৫-৭৬। তিনি বিশেষ ট্রেনে শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন এবং সেই সভায় সেখানে ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার, এরকম বাংলার মনীষীরা। সেখানে তারা কিন্তু এই যে আসন বিভাজন, এর বিরোধিতা করেন। এবং দ্বিতীয়ত এই কথাটাও সেখানে বলা হয় যে বাংলার আজকের সংস্কৃতি বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, বিভিন্ন ধরনের শিক্ষা বলুন, এর সবই মূলে রয়েছে এবং করেছে হিন্দুরা। সুতরাং শুধু কেবল জনসংখ্যার অনুপাতে কাউকে গুরুত্ব দেওয়াটা ঠিক হচ্ছে না। এবং ১৯৩৭-এর মুসলিম লীগের শাসনের পরই বাংলার হিন্দু বুঝতে পেরেছিল যে মুসলিম শাসনে থাকলে কি অবস্থা হবে। এবং মনে রাখতে হবে তখন কিন্তু হিন্দু মুসলিম অনুপাতটা খুব বেশি, তার ব্যবধান ছিল না। ৫৫% মুসলমান, ৪৫% হিন্দু। ১৯৪৬-এর আসার পর যে ১৬ই আগস্ট যে গ্রেট ক্যালকাটা কিলিং হলো, যেটা শুরু করেছিল সুহরাবর্দী, যিনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত নেতা, এর নামে সুহরাবর্দী উদ্যান রয়েছে। তো সেই সুহরাবর্দী কলকাতাকে হিন্দু শূন্য করবার জন্য আক্রমণ শুরু করেছিল। দুদিনের পর হিন্দু সমাজ তা প্রতিহত করে, প্রত্যাঘাত করে, তাই আজকে কলকাতা পশ্চিমবঙ্গে রয়েছে। এবং তারপর সে বছরেরই অক্টোবরে হলো নোয়াখালী গণহত্যা। ব্যাপকভাবে হিন্দু হত্যা করা হলো, ধর্মান্তকরণ করা হলো, ধর্ষণ, যা যা ইসলামিয়েতে হয়। সুতরাং বাঙালি হিন্দু বুঝে গেল যে মুসলিম শাসনে তাদের কোনো রকমের কোনো নিরাপত্তা থাকবে না। সুতরাং তখন থেকেই এই বিষয়টা হয়েছিল, এটা দলীয় কিছু শুধু ব্যাপার নয়। তখন নেতৃত্ব দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৪৭ সালে ৪-৫-৬ ৩ দিনব্যাপী তারকেশ্বরে একটি বিশাল হিন্দু সম্মেলন হয়। তাতে প্রায় ৫০,০০০ লোক তখনকার দিনে যোগদান করেছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গ গঠন করা। এবং কংগ্রেসের যে রাজ্য নেতৃত্ব, তারাও কিন্তু সেদিনেরই তাদের অধিবেশনে এই দাবিটিকে মেনে নেন এবং সেখানে ডাক্তার বিধান রায়, অতুল্য ঘোষ এবং কংগ্রেসের অন্যান্য নেতারা, তারাও কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে থাকে। ভারত স্বাধীন হবার জন্য যে আইনটা ছিল, সেই আইনে এই রকম যে জায়গাগুলো ছিল যেখানে হিন্দু মুসলমান সমস্যা রয়েছে, কি করে হবে, সেখানে বলা হয়েছে যে পাঞ্জাবের ক্ষেত্রেও একই ব্যাপার, যে তখন যে বিধানসভা, তখন আইনসভা বলা হতো, সেই আইনসভার সব সদস্যরা মিলিত হবে, মিলিত হয়ে তারা ঠিক করবে ভারতে যাবে না পাকিস্তানে যাবে। এর ব্যুৎপত্তি কোথায়, এর উৎপত্তি স্থলটা কোথায়, কেন এর প্রয়োজনীয়তা কি, তার আপনি বিস্তরে ব্যাখ্যা দিয়েছেন। আমি বলবো এই যে নতুন প্রজন্ম রয়েছে, বর্তমান প্রজন্ম, সেই প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্য পৌঁছে দিতে ঠিক কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? পশ্চিমবঙ্গের ইতিহাসটা আমাদের স্কুল স্তর থেকে করতে হবে। জানাতে হবে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মনীষীরা, এটা কোনো ছোটখাটো অর্গানাইজেশন নয়। যদুনাথ সরকার বলুন, মেঘনাথ সাহা বলুন, রমেশচন্দ্র মজুমদার বলুন, শিশির মিত্র বলুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সমস্ত মনীষীরা, তারা সবাই এটা চেয়েছিলেন, একটা হিন্দু হোমল্যান্ড। মনে রাখতে হবে ভারতবর্ষে সিন্ধি উদ্বাস্তুরা আছেন। সিন্ধি উদ্বাস্তুরা হচ্ছে ভারতবর্ষের অন্যতম ধনী গ্রুপ, কিন্তু তাদের সংস্কৃতি, ভাষা সব হারিয়ে যাচ্ছে, কারণ তাদের একটা ভূখণ্ড নেই। সুতরাং বাঙালি হিন্দু মনে করেছিল তার ভূখণ্ড লাগবে। সেই ভূখণ্ডটা যে তৈরি হয়েছে, এবং সেই ভূখণ্ডটা আজকে কেন পশ্চিমবঙ্গ দিবস আরো গুরুত্বপূর্ণ, যে আজকে আমরা গত ৭০ বছরে সেই ভূখণ্ডটাকে হারাতে বসেছি। সেজন্য আমাদের পাঠ্যক্রমে ছাত্রদের একেবারে স্কুল স্তর থেকে জানাতে হবে
যে কি করে শুধু এটা একটা ঐতিহাসিক ঘটনা নয়, ঠিক আছে আমরা জানলাম কি করে 20শে জুন পশ্চিমবঙ্গ তৈরি হলো, এখন আইনসভা বা যেটা এখনকার আমাদের বিধানসভা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অস্তিত্ব প্রশ্নের মুখে। আমাদের পশ্চিমবঙ্গ তৈরির দুটি ভিত্তি, একটা হচ্ছে জনসংখ্যা, তার কারণ ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতেই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা করা হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় সংস্কৃতির অস্তিত্ব। আমাদের মা বাবারা কেন চলে এসেছিলেন? তারা খেতে পারতেন না, তারা চলে এসেছেন তাদের নিজস্ব ধর্ম সংস্কৃতি বাঁচাবেন বলে। আজকের পশ্চিমবঙ্গে এই অস্তিত্বটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক তো ধর্মীয় জনসংখ্যা, আমাদের পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে 2 কোটিরও বেশি হিন্দু এখানে চলে এসেছেন ওই গত 70 বছর, অথচ পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যার শতাংশ বাড়েনি। এটা একটা ক্লাস 4-5 এর ছেলেও যে অঙ্ক করে তারও অবাক হয়ে যাবে যে 2 কোটি লোক বাইরে থেকে চলে এলো আর হিন্দু জনশতাংশ 80% থেকে 70-এর কম হয়ে গেল কি করে। এই যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যাপক অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের মূল ভিত্তিটাকেই নড়বড়ে করে দিয়েছে। আর দ্বিতীয়ত কি হয়েছে যে পশ্চিমবঙ্গে ইসলামী মৌলবাদের প্রসার এবং আমাদের যারা গত 70 বছরের বুদ্ধিজীবী, নাট্যকর্মী, সাংবাদিক সবাই সেটাকে লুকিয়ে রাখতে চেয়েছে। আপনি একটা বাম সরকারের আপনি একটা সার্কুলারের কথা আমি আসার পরেই আলোচনা করছিলেন। সেটা যদি একটু বলতেন। যেমন 1989 সালে যখন নতুন শিক্ষানীতি কেন্দ্র হলো এবং রাজ্যের হাতে শিক্ষা সংক্রান্ত অধিকার বাড়লো, সঙ্গে সঙ্গে বামফ্রন্ট সরকার, আমি এক্ষুনি রেফারেন্স নাম্বারটা বলতে পারছি না, তারা একেবারে পরিষ্কার এই ভাষায় লিখলেন যে স্কুলের পাঠ্য বইয়ে মুসলিমরা কোনো মন্দির কোনো কিছু ভেঙেছে তা লেখা চলবে না, মুসলিমদের সম্পর্কে কোনো রকমের বিরূপ কোনো কিছু লেখা চলবে না। অর্থাৎ এই যে আমাদের পশ্চিমবঙ্গেই ধরুন ত্রিবেণী একটা আমাদের মহাতীর্থস্থান, এটা একটা মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে বঙ্গে, সেখানে হাজার হাজার বছর ধরে মানুষ আসছে, এখনো স্নান করেন ত্রিবেণী। সেখানে কোনো হিন্দু মন্দির আছে প্রাচীন? নেই কেন? সেখানের হিন্দু প্রাচীন মন্দিরটা ভেঙে জাফর খানের মসজিদ রয়েছে। এখন এটা আপনাকে পাঠ্য বইয়ে লিখতে পারবেন না কোথাও, মানুষ জানবে না যে সেটা কি। এরকম আরো অনেক বড় তালিকা রয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের এখানে আমি তো প্রাচীন ছেড়েই দিলাম, এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে সেখানে তো 25 লক্ষ হিন্দু মারা গেছে, তাদের হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশ তৈরি হয়েছে হিন্দুদের শবদেহের ওপর, সে কথাও আমাদের এখানে বলা হয় না। সুতরাং পশ্চিমবঙ্গ দিবস মানে আমাদের ইতিহাসকে ফিরে পাওয়া, ইতিহাসকে জানা, তা না হলে আমাদের ভবিষ্যৎ ইতিহাস অন্ধকার। স্যার, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে পশ্চিমবঙ্গ দিবস, এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তৃণমূলের অবস্থানটা আপনি শুরুতেই আলোচনা করছিলেন, সেটা বারংবার বদলেছে আমরা দেখতে পেয়েছি। কেন মনে হয় আপনার? না, আমার ধারণা তৃণমূলের সেরকম ভাবে এ নিয়ে কোনো ভাবনা নেই। যখন আমরা 2014 সাল থেকে এটা শুরু করলাম এবং বিশেষত 2021 থেকে শুভেন্দু অধিকারীকে এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেলেন, বিধায়কদের নিয়ে শ্যামাপ্রসাদের মূর্তিতে যাচ্ছেন প্রতি 20শে জুন, বিধানসভায় প্রশ্ন তুলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে কেউ কিছু এসব নিয়ে মাথাও ঘামায়নি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি যা আচ্ছা ও বিজেপি একটা পশ্চিমবঙ্গ দিবস করে ফেলবে, তাই আমি একটা, উনি রাজ্য দিবস বলেছেন, রাজ্য দিবস করব এবং সেটা কি একটা পূর্ণ দিন 1লা বৈশাখ সেটা ঘোষণা করেছিলেন। এই এদিকে কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যে বিরোধিতার মাধ্যমে তৃণমূল কি কোথাও গিয়ে সাধারণ বাঙালির আবেগকে অস্বীকার করেছে? শুধু সাধারণ বাঙালির আবেগ নয়, তৃণমূল গত 15 বছরে সিপিএম এর যে ধারা নিয়ে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল। দেখবেন ওদের যে বিশ্ব বাংলা যে প্রতীকটা থাকে, সেই প্রতীকে একটা পৃথিবীর ছবি, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ভারতের কোথাও নাম নেই, অর্থাৎ যেন একটি আলাদা রাজ্য। ব এবং ম্যাপ যেটা থাকে পৃথিবীর ম্যাপের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ, ভারত কোথাও নেই। ভারত ছাড়া একটা জিনিস খুব পরিষ্কারভাবে আজকে বলা উচিত, যে বাঙালি মানে যে বাংলায় কথা বলে সে নয়, সে বাংলা ভাষী। যেমন এখন খেলছেন মেসি, উনি তো স্প্যানিশে কথা বলে, তবে উনি কি স্প্যানিশ নন। ঠিক সেরকম অস্ট্রেলিয়ার লোক ইংরেজিতে কথা বলে। যে বাংলায় কথা বলে বা যার মাতৃভাষা বাংলা,
এবং যিনি ৫,০০০ বছরের, যিনি তার উপাসনা পদ্ধতি যাই হোক না কেন, যিনি ৫,০০০ বছরের ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে নিজেকে মনে করেন, তিনিই বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার, তারা নিজেদের স্রেফ ক্ষমতা পাওয়ার জন্য, সিপিএম করতো, তাদের একটা আদর্শগত ব্যাপার আছে যে ভারত ভেঙে দিতে হবে, ইসলামী দেশ, তারা প্রথম থেকেই তারা ইসলামী মৌলবাদকে সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার জন্য তৃণমূলকে, পশ্চিমবঙ্গকে এই যত রকমের ইসলামী মৌলবাদী ঘটনা ঘটেছে সবকিছু সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। সুতরাং তাদের কাছে পশ্চিমবঙ্গ দিবসটা একটা ভয়ঙ্কর ব্যাপার, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এই যে যোগা বন্ধ করতে বামেরা আদালতে যায়, এটা কি ভাবা যায়? কারণ এত বছর কোনোদিন শুনেছেন যে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে এই রেড রোডে যে নামাজ পড়া হতো, আর তার জন্য কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা একবারও আদালতে যাননি, হঠাৎ করে যোগা বন্ধ করতে তাদেরকে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে নমাজের সঙ্গে যোগাকে একসঙ্গে করে দেখলে চলবে না। নমাজ একটা ধর্মীয় কাজ, যোগা কিন্তু কোনো ধর্মীয় কাজ নয়। এটা একটা শারীরিক ব্যাপার, এক্সারসাইজ ব্যাপার, যা দিয়ে ভালো হয় এবং তার সঙ্গে একটা মানসিক ইত্যাদিরও যোগ থাকে। কিন্তু এখানে কোনো ধর্মীয় কোনো কিছু নেই যে কোনো ধর্ম আসতে পারবে না বা এখানে এলে এই ধর্ম পালন করে আসতে হবে, এসব কিছু নেই। সুতরাং রেড রোডের নামাজ আর রেড রোমের এই যোগ এই দুটোকে এক করলে চলবে না। এখন মানুষের অসুবিধের কথা বলে এনারা যান, সবসময় যান যখন যেটা তাদের সুবিধে হয়, সুতরাং তারাও গেছে। কিন্তু আমার ধারণা আজকের পশ্চিমবঙ্গে বামপন্থীদের এই সংস্কৃতি, এই জিনিস আহ লোকে আর মানছে না, ঠিক মতো নিচ্ছে না, তাদের নতুন করে ভাবতে হবে। এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসবো, একদম পশ্চিমবঙ্গের রাজনীতি একদম শেষের দিকে। কয়লা চাকরি মাটি চুরির পরে ত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কি বাকি আছে? এই ডাকাডাকি কবে বন্ধ হবে? সাধারণ মানুষ তো জানতে চাইছে, সমাজ মাধ্যমে তারা লিখছে যে জেলে কবে ঢুকবেন তারা, অন্তিম পরিণতিটা কবে? না, দেখুন, এই ব্যাপারে আমাদের একটা আহ, সেটা সমস্যাও বলতে পারো না, আবার কোথাও এটাই ভারতীয় গণতন্ত্রের একটা শক্তিও, যেখানে আদালত বলে একটা ব্যাপার রয়েছে। ফলে সমস্ত কিছুই আদালতের মাধ্যম দিয়ে হতে হবে এবং আদালত যেটাকে জরুরি মনে করবে, যতটা করবে তার উপর নির্ভর করতে হবে। এটা সত্যি অনেক সময় বাস্তবতাকে অস্বীকার করে, অনেক সময় এই ব্যাপারটা পিছিয়ে দেয়। তবে সেখানে আমাদের আদালত বা তাদের উপর নির্ভর করা ছাড়া খুব একটা কিছু করবার থাকবে না। আমি একটা কথা বলবো, একদিকে তো বিরোধীদের একটা ব্লক হয়েছে, আমি অনেকবার আপনার সাক্ষাৎকার করেছি জনসভায়, ইয়েতে আপনি বলেছেন, সেখানে তৃণমূল সংসদ কিন্তু, যেখানে সংসদে আবার পাশাপাশি বিরোধীদের একটা ব্লক যেরকম আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সংসদে গেলেন, একদম সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন, সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। 20 জন তৃণমূল সাংসদদের একদম দলবদল, অন্য দলে 20 জন সাংসদের যোগ অসংসদীয়। লোকসভার স্পিকারকে আগেই চিঠি দিয়ে দিচ্ছেন ভাইপো, কি বলবেন? না, এখন দেখুন, এই পুরো ব্যাপারটা হচ্ছে সংসদীয় নিয়ম কানুনের ব্যাপার। হুম আমার ধারণা স্পিকারও সেটা দেখেই করবেন। অধ্যক্ষ সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেও পাঠিয়েছেন, কারণ অভিষেক এর আগের যে যে তৃণমূল যে সাংসদদের দল ছিল তার প্রধান ছিলেন। ফলে সংসদীয় নিয়ম উনি পালন করছেন এবং আমার ধারণা সংসদীয় নিয়ম অনুযায়ী ব্যাপারটাকে দেখতে হবে। এখানে কার কি ভালো মন্দ লাগলো, কে কোথায় বিশ্বাসঘাতকতা করছে না করছে, এগুলো নিজস্ব ব্যাপার। সংসদীয় আইন অনুযায়ী ব্যাপারটাকে দেখতে হবে এবং আমার ধারণা যে আমাদের অধ্যক্ষ সেইভাবেই সেটাকে সিদ্ধান্ত নেবে। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বাবুর মুখ্যমন্ত্রী হিসেবে পারফরমেন্স এই মুহূর্তে কেমন বলে আপনি মনে করছেন? এখন পর্যন্ত উনি যা করেছেন, আমার কাছে দুটি বিষয় আছে পশ্চিমবঙ্গ নিয়ে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি, আইন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের অস্তিত্ব এবং পশ্চিমবঙ্গে ইসলামী মৌলবাদ, এই বিষয়টা দারুণ গুরুত্বপূর্ণ। শুভেন্দুবাবু একটি ওয়েবসাইট করেছেন, তাতে যে ১৪০টি প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেগুলো সব আছে এবং তিনি বলেছেন যে আপনারা দেখবেন ওটা কোনটা কতটা আমরা পূরণ করতে পারছি। এরকম একটা সৎ প্রচেষ্টা এর আগে কোনো মুখ্যমন্ত্রী দেখিয়েছেন বলে জানি না। কিন্তু তার বাইরে যেটা হয়েছে, যেগুলো তার ইলেকশন প্রমিসের মধ্যে ছিল না,
অর্থাৎ ধরুন এই যে আমরা দেখতাম যেখানে সেখানে নামাজ পড়ে দেবেন, যেরকম বিভিন্ন ধরনের ধর্মীয় মৌলবাদী হতো, সেগুলোও কিন্তু তিনি নেমেছেন পথে যে সেগুলোকেও বন্ধ করতে। সুতরাং এখন পর্যন্ত যা করেছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে ওনার হাতে, আমি যে বিষয়টা নিয়ে বিশেষ করে উদ্বিগ্ন থাকি, পশ্চিমবঙ্গের অস্তিত্ব, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের অস্তিত্ব সুদৃঢ় হচ্ছে। এখন সময় বলা যাবে যে কতটা পথ উনি কিভাবে হাঁটবেন।